নিজে ভালো থাকবেন না, সমাজটাকেও ভালো রাখতে হবে, রাষ্ট্রটাকেও ভালো রাখতে হবে। রাজনীতি করতে হবে সেবক হয়ে, জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে। অন্যের উপার্জিত অর্থে আপনার সংসার চলবে, এই জন্য রাজনীতি করা লাগবে না। যান উদ্বুদ্ধ হলে সমাজ থেকে অনিয়ম যাবে, আপনি ভালো মতো আপনার জেনারেশন ভালো। আমরা এইভাবে একটা পরিশুদ্ধ স্বস্তির সমাজ করতে চাই, যেখানে জবাবদিহিতা আছে, ন্যায্যতা আছে। আমার মতো একজন মানুষ একজন সিপাহীর হাতে 200 টাকা বুঝে দেওয়ার চেয়ে ভিক্ষা করে তো অনেক ভালো। অবৈধ পন্থায় মাথা নিচু করে, আত্মসমর্পণ করে প্রচুর অর্থের মালিক হতে আমি এই মনে বিশ্বাস করি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ঢাকা 10 আসন থেকে সংসদ নির্বাচন করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজপথের লড়াকু সৈনিক, আমাদের সকলের প্রিয় জননেতা জনাব শেখ রবিউল আলম রবি ভাই। ভাই বসেন। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ, কারণ আপনারা এখানে উপস্থিত হয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবে আমাকে ধন্য করেছেন, আমাকে কৃতজ্ঞ করেছেন। ইউথ এন্টারপ্রেনার্স ডেভেলপমেন্টের যে আয়োজন, এর সভাপতি একটু বামে যাবেন, আয়োজক সে, কিন্তু স্বার্থ আমার, স্বার্থ আপনারও, কিন্তু সেটা পরে। এই মুহূর্তে আমার দলের, এই জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তারিখে আমি কিন্তু বেশি দিন চিনি না, সম্ভবত মাস দেড়েক চিনি, মাস দেড়েকের পরিচয়। ওর মধ্যে একটা নেতৃত্বের গুণাবলী আছে এবং সংগঠন করার জন্য যে বহুমাত্রিক যোগ্যতা বা গুণাবলী আমার কাছে মনে হয়েছে, যার ফলে মাত্র 1.5 মাসেই সে আমার কাছের একজন মানুষ হয়েছে। তার চেষ্টাটা থাকে নির্মোহ, নিঃস্বার্থ, যে কাজ করতে চায় খুব আন্তরিকতার সাথে করে, একটু গুছিয়ে করে। আমাদের দলে অনেক লোক আছে দলের জন্য নিবেদিত, কিন্তু বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে দলের এবং সামষ্টিক স্বার্থ কিভাবে রক্ষা করতে হয় অনেকে জানে না। তো তারিখের সাথে আমার পরিচয় হওয়ার পর একজন খুব বেশি পলিটিশিয়ান সে না, রাজনীতি সে করতে চায়, ঠিক আছে, কিন্তু খুব বেশি দায়িত্ব নিয়ে রাজনীতি করার তার খুব সুযোগ হয়েছে বিদায় আমার জানা নেই। কিন্তু এই অবস্থা থেকে রাজনীতি, দলের পক্ষে জনমত যেভাবে পরিকল্পনা করছে, ভোট একটাও বাইরে থাকবে বলে আমার কাছে মনে হচ্ছে না। একজন ইঞ্জিনিয়ার তিনি ধরেন বিদ্যুতে আছেন, গ্রাহকরা তার কাছে তার স্থলে ভোট হচ্ছে, সে এভাবে সে এখান থেকে উৎসাহিত করছে। আপনি ভাবেন, বিষয়টা ভাবেন, মানে তার ভোট সমর্থন অথবা দলকে সমৃদ্ধ করার চিন্তাটা কত গভীরে, কতটা মনোযোগী। এই জন্য সে হয়তো আপনাদের সংগঠনের সভাপতি, কিন্তু আমি মনে করছি যে আগামী দিনে এই যে যারা আপনারা উদ্যোক্তা, তাদের নেতৃত্ব দেবে না শুধু দেশ এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আপনাদের সবাই আছে, আর তার মধ্যে বিশেষভাবে আছে। আপনারা আমার সামনে যারা উপবিষ্ট তারা সবাই হচ্ছে উদ্যোক্তা, এবং আপনারাও জানেন আপনারা হলো জাতির প্রাণ, জাতির অর্থনীতির প্রাণ। আপনারা উদ্যোক্তা হয়ে নিজে ভালো থাকেন, ঝুঁকি নেন, অনেককে ভালো রাখেন। অর্থাৎ সবাই কিন্তু আপনাদের উদ্যোক্তার সুফল কি পায়? আপনি নিজে পান, আপনার ওখানে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত তারা পায়, কর্মচারী, কর্মকর্তা, ওর সাথে লিঙ্কে অন্যান্য বিজনেস যারা আছে, সাপ্লাইয়ার, সবাই পায়। পাশাপাশি হচ্ছে সমাজ এবং রাষ্ট্র পায়। আমি এই জায়গাটা আরেকটু বেগবান করতে চাই, যাতে আপনি আর আপনার সাথে যুক্ত যারা পায় তার চেয়ে সমাজ আর রাষ্ট্র যেন আরেকটু বেশি পায়। সেটি হলে কি হয়, সামষ্টিক স্বার্থ রক্ষা হয়। আপনারা যদি এগিয়ে আসেন, সমাজ পরিশুদ্ধ হয়। শুধু নিজে ভালো থাকবেন না, সমাজটাকেও ভালো রাখতে হবে, রাষ্ট্রটাকেও ভালো রাখতে হবে। পাশাপাশি রাষ্ট্রের দায়িত্ব আছে আপনাদেরকে অবাধে এই অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে যে সম্ভাবনা আছে তার পরিপূর্ণ বিকাশটা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এই দুটির যদি সমন্বয় হয়, অর্থাৎ জনগণ, উদ্যোক্তা, রাজনীতিবিদ,
সরকার এবং রাষ্ট্র এর মধ্যে পারস্পরিক স্বার্থ এবং বোঝাপড়া দরকার। আমরা এই রাষ্ট্রে সবাই সবকিছু করছি, কিন্তু আমাদের মধ্যে কোনো যোগসূত্র নেই, কাউকে পাশে পাচ্ছেন না, তার মধ্যে দিয়ে করছেন। আমরা আপনার এই সংগ্রামটাকে সহজ করে দিতে চাই। আপনি উদ্যোক্তা হতে আসছেন, আমরা মনে করব যে আপনি সবচেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত, এই কারণে যে আপনি জাতীয় অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, আপনি কর্মসংস্থানে ভূমিকা রাখছেন। এই জায়গায় রাষ্ট্রের আপনার শ্রেষ্ঠ সন্তান, কোন সন্দেহ নেই, এটা আমার উপলব্ধি। কিছু জটিলতা কথা বলেছেন, ওয়ান স্টপ সার্ভিস, এটা বিএনপি প্রথম করেছিল 2001 থেকে 2006 বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করবার জন্য এবং ইজিয়ার করার জন্য। সেটা অনেকটা সফল হয়েছে, তারপর আমি বলবো যে এখনো পর্যন্ত পরিপূর্ণ সফল হয় নাই, কারণ বিদেশি অনেক উদ্যোক্তারাও বলেছে যে বাংলাদেশের বিনিয়োগটা খুব স্মুথ হয় না, খুব সহজ না। ভূমি, তারপর সেবা খাত, তারপর হচ্ছে ওই অনুমোদনগুলি পাওয়ার যে ধাপগুলি আছে সেটা এত জটিল যে তারা নিরুৎসাহিত হয়। আমরা উদ্যোগ নিয়েছিলাম এইটাকে আরো বেগবান করতে হবে। আমার বক্তব্য হচ্ছে 13টা জায়গায় ছাড়পত্র কোনো প্রয়োজন আছে বলে আমার সাধারণ জ্ঞানে মনে পড়ে না। আমি ধরে দিলাম 13টা জায়গায় ছাড়পত্র লাগবে, ধরে নিচ্ছি রাষ্ট্রের প্রয়োজনে লাগবে, সেটিও তো ওয়ান স্টপ সার্ভিস আমি আবেদন করার পর তারাই যে 13টা জায়গা থেকে ছাড়পত্র দিতে হবে সেটা উইদিন 1 উইকের মধ্যে অ্যারেঞ্জ করে দেবে, অথবা 15 ডেজের মধ্যে অ্যারেঞ্জ করে দেবে, রাষ্ট্রই করে দেবে। আমার শুধু আবেদন থাকবে, আমি এক জায়গা থেকে ডেলিভারি নিতে চাই, আমি রেস্টুরেন্ট ব্যবসা করতে চাই, আমি আবেদন করেছি, কি কি লাগবে ওই সংস্থা থেকে যেখানে আবেদন করেছি তারা প্রয়োজনীয় পেপারস অ্যারেঞ্জ করে অনুমোদন নিয়ে একটা নির্দিষ্ট ডেটা আমাকে ডেলিভারি করে দেবে যে 13টাই তোমার আছে, যাও, ইউ মে গো, ইউ ক্যান স্টার্ট। এটা খুব জরুরি। এর ব্যাপারে আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা আপনারা যেগুলি দাবি করেছেন, আমি একজন সচেতন রাজনীতিক হিসাবে এটা আমার উপলব্ধি যে রাষ্ট্রের এইসব জায়গাগুলি মেরামত হওয়া উচিত, পরিবর্তন হওয়া উচিত এবং সময়ের সাথে সাথে সংস্কার হওয়া উচিত। আপনারা যেটা ডিজার্ভ করছেন অত্যন্ত ন্যায্য। আমি এ ব্যাপারে যদি আল্লাহ আমার সহায় হন আর আপনাদের সমর্থনে অথবা রায়ের ভিত্তিতে যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ আমার হয়, নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন যে আমি আপনাদের সুফল দিতে অথবা সুসংবাদ দিতে সক্ষম হব। আমি পারি কি পারি না তা জানি না, কিন্তু আমি যা শুরু করি তা সফলতা পাই, এটা আমার রব আমাকে দেন, আমি পাই। আপনাদের ন্যায্য দাবিগুলি পার্লামেন্টে আলোচনা করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলিকে বাধ্য করা খুব জটিল হবে মনে হয় না। ন্যায্য দাবি তো, সমস্যা কোথায়? আমার স্বার্থ না তো, সার্বজনীন স্বার্থ। আর সার্বজনীন স্বার্থ রক্ষার জন্য বিএনপি ক্ষমতা আসতে চাইছে, এটা বিএনপির অঙ্গীকার। সুবিধাভোগীদের আর বিএনপি রাজনীতি করার সুযোগ নেই, অতীতে 2-4 জন থাকলে। এলাকার স্থানীয় রাজনীতিতে আপনারা ব্যবসা করেন, কেউ প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই, দায়িত্ব আমার, কোনো সুযোগ নেই। আমি দায়িত্ব নিয়ে কথাটা প্রায়ই বলছি যে আপনারা উদ্যোক্তা, ব্যবসা করছেন, যে পদক্ষেপগুলি আমরা এখনই নিতে পারি জানান, আমরা এখনই নিব। কোন দুর্বৃত্ত, রাজনৈতিক পরিচয়, চাপ, কারো সুযোগ নেই এই অঞ্চলে। কেউ বললে শুধু একটা মেসেজ দিয়ে আমাকে জানাবেন, যদি তার প্রতিরোধ করতে না জানি কথা দিয়ে যাচ্ছি আর রাজনীতি করবো না। আমার নেতা জননেতা তারেক রহমানের সাথে কথা হয়েছে, তিনি নতুন বাংলাদেশ গড়তে চান। রাজনীতি করতে হবে সেবক হয়ে, জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে, তার বাইরে কোনো রাজনীতি চলবে না। বিত্ত বৈভবের মালিক হওয়ার জন্য রাজনীতি নয়। যারা বিত্ত বৈভবের মালিক হতে চাবে দল করে, তারা দল করার দরকার নেই, উদ্যোক্তা হয়ে যাবে। আপনাদের মতো আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জেল কেটেছেন, এগুলি বলেন, দল কৃতজ্ঞ, আমিও কৃতজ্ঞ, সেলুট আপনাকে, মাফ করে দিন, যান। অন্যের অর্থে, অন্যের উপার্জিত অর্থে আপনার সংসার চলবে, এই জন্য রাজনীতি করা লাগবে না, যান। সেটাও চলবে। আপনাদের একটা জায়গায় আমি বলতে চাই, সেটা হচ্ছে আমরা একটা সেতু বন্ধন তৈরি করতে চাই, পলিটিশিয়ান ভার্সেস বিজনেসম্যান। সেতু বন্ধনটা স্বার্থের না, সেতু বন্ধনটা হচ্ছে রাষ্ট্রের স্বার্থ। যেখানে আপনার সমস্যা সেখানে আমি নিবেদিত, যেখানে আপনার সমস্যা সেখানে আমি তৎপর। এই জায়গায় আমাদের একটা মিথস্ক্রিয়া দরকার। আজকে এটা কিন্তু একটা ভালো উদ্যোগ। আপনার কথা শুনলাম, আমার এই ব্যাপারে আমি কিছু মতামত ব্যক্ত করলাম,
সমস্যাগুলি চিহ্নিত করলাম, সমস্যাগুলি সমাধানের জন্য কর্তৃপক্ষ অথবা প্রতিষ্ঠানগুলিকে রিমার্ক করলাম এবং সেখানে সজাগ এবং সক্রিয় হলাম। আমার বিশ্বাস সব ধাপে ধাপে সব সমস্যার সমাধান করা যাবে। এই রকমের মিথস্ক্রিয়া নিয়মিত হওয়া দরকার। মিথস্ক্রিয়া হলে যেটা হয়তো বিচ্ছিন্ন হয় না, মানে পলিটিক্স থেকে ব্যবসায় বিচ্ছিন্ন। আবার ব্যবসায়ও দেখা যাচ্ছে ব্যবসায়ীদেরও কিছু সমস্যা আছে। আমার কথা টেস্টেড করার কেমন নেবেন জানি না। আপনাদের মধ্যে আরেক রাজনীতি আছে, কর্তৃত্ব, ওখানে কর্তৃত্ব আছে। কর্তৃত্ব পৃথিবী যেখানে আছে সেখানে কৌশল আছে, ভালো কৌশল আছে, অপকৌশল আছে। আপনারা আবার যেটা করেন, এই এলাকার উদীয়মান নেতা মাসলম্যান ডাক দিলে ছুটে আসে, সে থাকলে কেউ সাহস পায় না, ওদের তারা কিছু বুঝে দেন আর কি। বলেন যে ঠিক আছে, আমি এখানে ইনকাম করি 10 লাখ, মাসে ওরে 50,000 দিলে সমস্যা কি, আমি বুক খোলায় চলবো, আমি নেতা না হয়েও বড় নেতা মর্যাদা পাবো, সমস্যা। তখন হয় কি দুর্বৃত্তরা উৎসাহিত হয়, তখন আপনি এক দুর্বৃত্ত পাচ্ছেন, আপনার ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী আরেক দুর্বৃত্ত পাচ্ছেন। এইভাবে দুর্বৃত্তায়নটা আমাদের সমাজে হয়। অর্থাৎ আপনারা যদি এই ব্যাপারে একটু কনসার্ন হন যে না, অর্থ বড় কথা নয়, আমি অনৈতিক সুবিধা দেব না, সেটা না দেবো কোনো রাজনীতিবিদকে, না দেবো কোনো আমলাকে, না দেবো কোনো ধরেন ওই সুযোগ সন্ধানীকে, আমি দিব না। এটা হ্যাঁ, কষ্ট হতে পারে, একটু ঝুঁকি দিতে পারে। আমরা যখন এভাবে নিজেকে দাঁড়াতে শিখবো, এভাবে যখন প্রতিবাদ করতে শিখবো, এভাবে যখন নিজের অধিকারের প্রতি, অধিকারের চেয়ে বড় আত্মমর্যাদা, বিশ্বাস করুন আত্মমর্যাদার ব্যাপারে আপনাদেরকে সজাগ হতে হবে। আমি কিন্তু জীবনে কখনো, আমার 193টা মামলা ছিল, আমি 9 বার গ্রেফতার হয়েছি, 97 দিন রিমান্ডে থেকেছি। 97 দিন রিমান্ডে থাকার পর এই শীতের রাত্রে একটা পেপার দিয়ে আমি সারা রাত দাঁড়িয়ে থেকেছি 6 দিন, কারণ ঠান্ডায় নিচে পাও রাখা যায় না, স্যান্ডেল দেয় না কারোদের মধ্যে, স্যান্ডেল পায়ে দিতে পারবেন না, আপনি স্যান্ডেল বাইরে রাখতে হবে। তো একটা পেপারের উপর দাঁড়িয়ে আমি কিন্তু কোন কর্মকর্তাকে, পুলিশ অফিসার বলেন, জেল কর্তৃপক্ষ বলেন, ইভেন আদালতকে বলেন 100 টাকা অবৈধভাবে দেয়নি। বলবেন যে কেন দিইনি? আমি টাকা দিলেই সুবিধা পাই। আমার নীতি বিরোধী এটা। আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচেয়ে অসহায় মানুষ সে যে কমফোর্ট পারচেস করে, আরাম কিনা যাবে না। সম্মান যদি কেউ করে অন্য জিনিস, কিন্তু সম্মান পারচেস করা যাবে না। সম্মান যে পারচেস করে সে হচ্ছে সবচেয়ে অসম্মানিত। আমি কারাগারের থেকে বের হয়ে জেলে যাচ্ছি আজকে, কারাগার থেকে বের হয়ে কোর্টে যাচ্ছি আজকে, ঘরে গাড়ি আসছে, 100 টাকা যখন আপনি এর মধ্যে হাতের মধ্যে ঢুকিয়ে দেন, আপনাকে আগে তুলে দেবে। আচ্ছা, আমার মতো একজন মানুষ একজন সিপাহীর হাতে 200 টাকা বুঝে দেওয়ার চেয়ে ভিক্ষা করে তো অনেক ভালো, রাইট কিনা বলেন? তিনি আমাকে পরে উঠালেন, আমার হয় 2.5 টাকা লাগলো, সিট পেলাম না, সমস্যা নাই। আত্মসম্মান বোধটা আমি ফিল করানো বলছি যে আপনারা যারা তরুণ উদ্যোক্তা, হয়তো রাতারাতি পারবেন না, কিন্তু আপনারা এটা মনে রাখবেন যে আপনি অর্থের বিনিময়ে কারো করুণা চাইবেন না, অর্থের বিনিময়ে বিশেষ ফেভার চাইবেন না। বলবেন যে হয়তো ব্যবসায়ী গেলে বন্ধ হয়ে যাবে। আমি এই জন্য বলছি একদিনে পারবেন না, কিন্তু আসেন আমরা এই চেতনায় উদ্বুদ্ধ হই। উদ্বুদ্ধ হলে সমাজ থেকে অনিয়ম যাবে। অনিয়ম যখন সমাজ থেকে আমরা মানে আপনার বন্ধ করতে পারবো, আপনি ভালো মতো আপনার জেনারেশন ভালো থাকবে। আপনি যে সন্তানকে লালন করছেন, যাকে নিয়ে আপনি আর আমার স্ত্রী সারাদিন স্কুলের সামনে দাঁড়িয়ে থাকেন, আগামী 15 বছর পর তার যৌবন, সে ভালো থাকবে। আমরা এইভাবে একটা পরিশুদ্ধ স্বস্তির সমাজ করতে চাই, যেখানে জবাবদিহিতা আছে, ন্যায্যতা আছে, স্বস্তি আছে, অবৈধ কিছু নাই। সেটা রাজনীতিবিদ হোক, সরকার হোক, আমলা হোক অথবা ব্যবসায়ী হোক। এই রকমের জায়গা থেকে আমরা যদি এগিয়ে আসি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার সহযোগিতা হয়েছে। আপনারা যেখানে আটকাবেন, আস্থা রাখবেন আমার উপর, আমাকে জানাবেন। আপনারা যদি কোথাও একটা লাইসেন্স নিতে পারছেন না, ধরেন সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স নিতে যাচ্ছেন না, ছোট একটা কাজ, কিভাবে রবি ভাই মেম্বার অফ পার্লামেন্ট ওনাকে বলি ভাই আমার ট্রেড লাইসেন্স আছে, আমি এক্সাম্পল আরই বলছি, আমি জানি এটা তো জটিল কাজ না, সেটাও আমাকে বলবেন, সেটাও বলবেন। আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনারা আমাকে আপনাদের মাঝে রাখুন। আমি বিশ্বাস করছি রাজনীতির একটা গুণগত পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থাপনার একটা গুণগত পরিবর্তন আমরা করতে চাই। আমার বক্তব্যটা হচ্ছে টাকার জন্য জীবন নাকি জীবনের জন্য টাকা? জীবনের জন্য টাকা, টাকার জন্য জীবন না। টাকা উপার্জনের জন্য মর্যাদা,
অনৈতিক পথ গ্রহণ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি এই ঢাকা শহরে এসেছি আমার মার কাছ থেকে 1000 টাকা নিয়ে, দ্যাট ওয়াজ 87। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসেছি। আমার বাবা খুলনা সিটি কর্পোরেশনের বাজেট অফিসার ছিলেন, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, ফিলোসফি। আমাদের আর্থিক প্রাচুর্য ছিল না, কিন্তু দৈন্যতাও ছিল না। চাকরিজীবীদের যেমন চলে, কোনো অভাব নাই, সুন্দরভাবে চলে যায় বাজেটের মধ্যে। আমি কিন্তু আমার মার কাছ থেকে 1000 টাকা নিয়ে আসার পর জীবনে আর আমার বাবা মার কাছ থেকে টাকা নেই। আমার বাবার যে কোনো সময় টাকা পাঠানোর সক্ষমতা ছিল এবং যথেষ্ট সক্ষমতা ছিল। আমি মনে করেছি যে এই ঢাকা শহরে আমার নিজের চলার মতো তো মেধা আমার আছে। আমি মহাসিন হলে থেকেছি, ইন্টারমিডিয়েটের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়িয়েছি, তখনকার সময় 2টা টিউশনই করেছি, তাতে 3500 4000 টাকা হয়ে গেছে। আমার বন্ধুদের আসতো 500 টাকা, 500 টাকা এনাফ। আমরা ক্যান্টিনে খেয়েছি 2.5 টাকা, যদি আপনি গরু আর খান মাছ, 3.5 টাকা যদি মুরগি খান, তখন ফার্মের মুরগি আসেনি, দেশি মুরগি, 5 টাকায় 6 টাকা দিন চলে যেত। 500 টাকা আসতো আমার বন্ধুদের। মানুষ যখন উদ্যোক্তা হয়, সাহসী হয়, ডিপেন্ড করে নিজের উপর, সে কখনো আটকায় না। আমি বিসিএস এ কোয়ালিফাই করেছি, 17তম বিসিএস এ জয়েন করিনি, না করে এই রাজনীতিতে যুক্ত হয়েছে, যার ফলে একটু অপ্রাসঙ্গিক হয়ে গেল, সরি। আমি বলছি যে আমরা অর্থবিত্তর মোহ আমাদের জন্য গ্রাস না করে। আমরা যেন একটা জায়গায় থাকি, উপার্জনের প্রয়োজন আছে, অর্থের দরকার আছে, খ্যাতি লাগবে, প্রচুর অর্থ লাগবে, কিন্তু পন্থাটা যেন বৈধ হয়, মাথাটা যেন উঁচু হয়। অবৈধ পন্থায় মাথা নিচু করে, আত্মসমর্পণ করে প্রচুর অর্থের মালিক হতে হবে, আমি এই জীবনে বিশ্বাস করি না। যারা হয়েছে তারা ভালো নেই, হয় রাষ্ট্রীয়ভাবে ভালো নেই। এই যে আওয়ামী লীগের আমলে যারা আপনার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে, দেখেন তাদের করুণ অবস্থা। হয় পারিবারিক ভাবে ভালো নেই, হয় দৈহিক ভাবে ভালো নেই। সংসার আছে, স্বস্তি নাই, অর্থ আছে, ভোগ করার মানুষ নাই। জীবনে একটা সময় গিয়ে নিজেকে খুব অসহায় মনে হয়। আর আপনি যদি মরাল জায়গাটা শক্ত থাকেন, আপনি যদি সামগ্রিক স্বার্থ চিন্তা করেন, আপনি যদি, আবারও বলছি, সমাজ এবং রাষ্ট্রের জন্য আপনার যা আছে তার একটা অংশ ব্যয় করেন, পাশে থাকেন ন্যায্যতার পক্ষে, আপনি হবেন কিন্তু মুমিন মুত্তাকি আল্লাহর কাছে। পরে হচ্ছেন এই সমাজে আপনি কিন্তু লাউডলি কথা বলতে পারেন, উচ্চস্বরে কথা বলতে পারেন, কোন বিপদ আপনাকে আটকাবে না, কোন বিপদ আপনাকে আটকাবে না। আমি একটা সম্প্রীতি সমাজ গড়তে চাই। ব্যবসায়ী, রাজনীতিবিদ, সরকার, রাষ্ট্র, এর মধ্যে একটা সেতু বন্ধন করে আমরা আগামী দিনে চলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আগেও এই ঢাকা 10 আসনে আমাকে প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছিল। আপনাদের ভোট দেওয়ার সুযোগ হয়নি, আমিও প্রতিনিধি হওয়ার সুযোগ হয়নি। এবার আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার উপর আস্থা রেখেছে, পাঠিয়েছে আপনাদের কাছে, প্রতীক দিয়েছে ধানের শীষ। আমি আপনাদের সমর্থন চাই, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের রায় পেয়ে আমি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ চাই। যদি আপনারা সেই সুযোগ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য নির্ধারণ করে থাকেন, আর আপনারা যদি আমাকে বিজয়ী করতে সক্ষম হন, সামর্থ্যের শতভাগ দিয়ে, চেষ্টার শতটুকু দিয়ে, নিশ্চয়ই আপনাদের এই আস্থার অমর্যাদা আমি করব না। এই যে ভাতৃপ্রতিম পারস্পরিক যে সম্পর্ক, এটা অব্যাহত থাকবে। যে কোনো সময় আমার দরজা আপনাদের খোলা থাকবে না, আপনাদের দরজায় আমি নক করার জন্য প্রস্তুত থাকবো। তো যার ফলে আমি মনে করছি না যে আপনাদের আমাদের মিথস্ক্রিয়ায় কোনো সমস্যা হবে। আমরা একে অপরের পাশে থাকতে জানবো, পারবো, এবং তার মধ্যে থেকে সামষ্টিক স্বার্থ, সামষ্টিক সুফল অর্জন করব। আপনাদের ব্যক্তি জীবন সফল হোক, সুন্দর হোক। সব সমস্যা আলোকপাত করলাম না, কিছুটা আলোকপাত করলাম। যানজটের কথা শামীম বলেছে, ওখানে ট্রাফিক ব্যবস্থাপনায় কিভাবে করা যায়, কাকে বলবো যানজটের কথা, ওই রাস্তাতে আমি যাই, অধিকাংশ পিকআপ হলো রাস্তা ব্লক করে রেখেছে। পিকআপের মালিক খুঁজতে গেলে শামীমদের বাড়ির মধ্যেও আছে, আমার মনে হয় 10-12টা আছে। না, ট্রাফিক তো আছে, রাস্তা যখন ব্লক থাকে, ধারণ ক্ষমতা যখন অর্ধেক হয়ে যায়, তো যে জায়গাটা 10 মিনিটে পার হওয়া যেত সে জায়গায় 20 মিনিট লাগে, ধারণ ক্ষমতা অর্ধেক হয়ে গেছে, রাস্তা ন্যারো হয়ে গিয়েছে, যত্র তত্র পিকআপ।
তারপর নতুন করে হয়েছে আবার এই অটো রিক্সা, ও তো চলছেই চলছে, ওর দেশ, আপনার আমার কিছুই না। ঢাকা শহরের মতো একটা মেগা সিটি যখন একটা অটো রিক্সা যেখানে সেখানে চলে, ধরেন এটা তো একটা দুর্ভাগা জাতি হয়ে গেছে। যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যত সংকট চলছে দেখভাল কেউ নেই, এটা নিয়ন্ত্রণ করে একান্তই দরকার হয়েছে, ফুটপাত নিয়ন্ত্রণ করার দরকার হয়েছে। যে বহুমাত্রিক সমস্যা আছে, আমরা চিন্তা করবো এগুলিকে কিভাবে, আমাদের দেশটা তো ধরেন কিছু সীমাবদ্ধতা আমাদের আছে এজ এ কান্ট্রি, তো সেটাকে একটা শৃঙ্খলা আনার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে, চেষ্টাটা অব্যাহত থাকবে। আপনারা আমার দলের উপর আস্থা রাখুন, আমার উপর আস্থা রাখুন, নিশ্চয়ই একটা ভালো কিছু করার বা ভালো সংবাদ আপনাদের দিতে আমরা সক্ষম হব। আপনাদের ব্যক্তি জীবন সফল হোক, সুন্দর হোক, সার্থক হোক। আগামী দিনে আমরা একত্রে থাকবো, এই প্রত্যাশা ব্যক্ত করে, অঙ্গীকার ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। মিডিয়ার ভাইয়েরা আপনারা ডিনার করে যাবেন। হাসান ভাই আসেন। সরি ভাই, সরি। আমাদের এলাকার তো সবাই হচ্ছে আমাদের